উপস্থিত গুরুজনদের আমি গড় জোহার জানাচ্ছি, আর সমবয়সী বন্ধুদের, দাদাদের, ভাইদের জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন, ছোটদের ভালোবাসা, স্নেহাশিস, শুভেচ্ছা। তো এই যে কর্মসূচি আমাদের মুরগুমা থেকে আমাদের সমাজের আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো মহাশয় ঘোষণা করেছিলেন। এই কর্মসূচিকে আমাদের রূপ দিতে হতোই, বাস্তবে রূপ দিতে হতোই। তাই জন্য গত 1 মাস ধরে আমরা নানানভাবে কর্মসূচি নিয়েছিলাম এবং একত্রিতভাবে লড়াইটি যাতে রূপ পায়, সফল হয়, তার জন্য চেষ্টা করেছিলাম। এবং কিছুদিন আগে পর্যন্ত আমি যেটা অনুভব করলাম, মশাল মিছিল 4-5 দিন ধরে মশাল মিছিল করেছি। দাদাদের পারমিশন কিরকম কি যথেষ্টই ওনারা হেল্প করেছেন, কিভাবে কি করবে না করবে, তো সেইভাবে সংগঠিত করার চেষ্টা করেছিলাম। এবং যেদিন কর্মসূচিটি বাস্তবে রূপ পাবে তার আগের দিন আমাকে নোটিশ ধরালো। কিন্তু এত কিছুর পরেও আমি কিন্তু ভয় পাইনি। আমি সুযোগ খুঁজছিলাম কখন আমি বাড়ি থেকে বার হব। তো সুযোগটি পেয়ে গেলাম। বাড়িতে শুধু একবার বললাম, অবশ্যই আমার বাড়ির শ্বশুর মশাই একবার বললেন, বৌমা কোথায় যাচ্ছ? আমি বললাম, বাবা আমি রেল টেকতে যাচ্ছি, রেল টেকা আন্দোলন, তুমি তো জানো। আচ্ছা যাও। ব্যাস শোনা মাত্র টর্চটা টিপে অন্ধকারের মধ্যে একা একা চলে আসলাম। আমার ভাই, সংগ্রামী ভাই দীপক আমাকে বললো, কণিকাদি রেডি আছো? বললাম হ্যাঁ রেডি আছি, চলো। সেই যে বাইকটি ছাড়লো আর কিন্তু থামিনি। জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় কোথায় আমাকে করে নিয়ে এলো। দেখলাম ক্ষেমাশিলি পৌঁছে গেছি। দিদিরাও সহযোগিতা করলেন। অবাক ব্যাপার, ওই ঘরের মধ্যে প্রায় 100 জন দিদিরা কিভাবে যে কোথা থেকে জড়ো হলেন আমি বুঝতে পারিনি। বলছি কণিকাদি চলে আসো। অতি সন্তর্পণে আমি চলে আসলাম। সময় যাচ্ছে, দাদাদের আমি কথা অনুসরণ করছি, সেইভাবেই কর্মসূচি ঠিক করছি। সময়ের সুযোগের অপেক্ষায়, কারণ পুলিশি টহল অনবরত। ক্ষেমাশুলির প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গলিতে পুলিশি টহল, এবং ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ প্রত্যেকেই তাদের ইচ্ছা অনিচ্ছার কথা আমি তাদের দোষ দিচ্ছি না, কারণ তারা তো চাকরি করছে, উপরের থেকে নির্দেশ যা আছে সেগুলো তো পালন করবেই। কিন্তু তাদের চক্ষু এড়িয়ে কিভাবে কি করা যায় তা আমরা করলাম। এবং অতর্কিতে আমরা কিন্তু মোবাইল থেকে আরম্ভ করে সবকিছু বন্ধ করে প্রায় রাত তখন 3:30 বাজে আমরা গুটি গুটি পায়ে ক্ষেমাশুলির রেল স্টেশনের দিকে এগিয়ে চললাম। যেতে যেতে, যদিও এটি গণতান্ত্রিক আন্দোলন, আমাদের লুকিয়ে চুরি করার কোনো ব্যাপার নয়, আমরা পতাকা নিয়ে অতি সুন্দরভাবে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছিলাম জয়গরামের ধ্বনি দিতে দিতে। ঠিক আর 2-3 মিনিট বাকি, কি 4-5 মিনিট হবে, দেখি লাইট জ্বলে উঠেছে। কি হলো? অতর্কিতে পুলিশ একে একে নেমে গেল। মহিলা পুলিশ চলে আসলো, না তোমরা আর এগোতে পারবে না, কমলেশদার সাথে একটু কথা আছে, আপনি একটু সামনে এগিয়ে আসুন। আমি বুঝতে পারলাম আর আমাদের এগোনোর উপায় নেই, এবার ধরপাকড় শুরু হবে। আমরা কি করলাম, তবুও জয়ধ্বনি দিতে দিতে আমার যারা সহযোগী মহিলা কর্মীরা ছিলেন তারাও কিন্তু কম নন, তারা সাহস জুগিয়েছেন বলে আমরা আরো কয়েক পা এগিয়ে গেলাম। এইভাবে এগোতে এগোতে আমাদের ধরপাকড় শুরু হলো। আর সত্যি কথা বলতে কি, এই অভিজ্ঞতাটা এত গর্বের এবং সুন্দর যে আমি গুছিয়ে বলতেও পারছি না, কারণ 3-4 দিন হলো আমি রাত জাগা এবং মাথা কি বলবো, খাওয়া দাওয়া সবকিছুই ঘুমটুম জানেন। লোকাল যে থানায়, আমাদের খড়গপুর থানায় আটকে রেখেছিলেন, সেখানে মহিলাদের থাকার কোনো ব্যবস্থা ছিল না। পুরুষদের যদিও ছিল, মহিলাদের আলাদা করে থাকার ব্যবস্থা ছিল না। বসে বসেই কাটিয়ে দিয়েছে 2 দিন। তো আমার একটু কষ্ট হয়নি, কারণ সমাজের জন্য এইটুকু কষ্ট কিছুই না। যদি গুলিও খেতাম কোনো ভয় ছিল না, গুলি খেতে আমি প্রস্তুত ছিলাম। এ তো সামান্য বসিয়ে রেখা, এবং আমার মনে হয় আমাদের জাতিসত্তার আন্দোলনের জন্য আমরা মহিলারা এইভাবেই এগিয়ে যাব, আর আমরা ঘুমিয়ে থাকবো না। কারণ সত্যি কথা, আমরা যেভাবে সংঘবদ্ধ হয়েছি আজকে পুরুলিয়া, বাঁকুড়া, মিদনাপুর এবং তার
বাইরে ঝাড়খণ্ড আপনারা দেখছেন, লাইভ দেখছেন প্রোগ্রাম, কিভাবে রেল টেকা সফল হয়েছে, সেইভাবে আমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ঝাড়গ্রামে আমরা সংঘবদ্ধ হয়ে গেছি। আর আমরা কাউকে ডরাই না, পুলিশের রক্তচক্ষু আমরা ডরাই না। বারবার আমাদের কিন্তু, যদিও আরেকটি কথা বলে রাখি, অনেক মিসবিহেভ করার মানে খারাপ ব্যবহার হয়তো অনেকে করেছে, পুলিশের রক্তচক্ষু দেখে অনেকে ভীত হয়েছেন মহিলারা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে ওই যে আরেকজন ছিলেন কল্পনাদির কথা, ওনার কথা আরেকটু বলি। যখন আমাদের অ্যারেস্ট করলেন, তারপরে উনি কিন্তু মানে এমন ভাবে এগিয়ে গেলেন, মানে লাঠি ছোটা এইসব দেখাচ্ছে আর কি পুলিশ। উনি বলছেন আমাদের হাতে কি লাঠি নেই, আমরাও গাছের ডাল ভেঙে, নিশ্চয়ই আমরা, উনি ডাল ভাঙছিলেন, গাছের ডাল ভাঙছিলেন, মারার জন্য নয়, বলছেন আমরা তো আর এগোতে পারবো না, তাহলে দাঁত মেজে মেজে বাড়ির দিকে রওনা হই। ওই ডাল ভাঙতে দেখে, ওইটুকু সরু ডাল ভাঙতে দেখে ওরা ভয় পেয়ে গেছে, ভাবছে এইটা লাঠি হিসেবে প্রয়োগ করবে, মারতে মারতে আমাদের কি করবে জানি না। উনাকেও সাথে সাথে অ্যারেস্ট করে নিয়ে চলে এলো। তাহলে ভাবুন, এই ভয়টা কিন্তু আমরা জাগাতে পেরেছি। আমাদের জাতিসত্তার আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলন আমরা করে যাব, যতদিন জীবন আছে ততদিন ধরে আমরা আন্দোলন করছি। আর বিশেষ কিছু বলার মতো অবস্থায় নেই, আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আর জয় গরম, জয় গরম, জয় গরম। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, কর্মী এগেন জিন্দাবাদ, কর্মী এগেন জিন্দাবাদ, কর্মী এগেন জিন্দাবাদ। জোহার, গোড় জোহার জানাই। আজকের এই প্রতিবাদী জনসভায় দু এক কথা বলবো। আপনারা জানেন যে মুরগুমাতে 6 ফেব্রুয়ারি 2025 রেল টেকার ডাক হয়েছিল। 6 ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল, পেপার হয়েছিল, চারদিকে হাইলাইট হয়েছিল। পরবর্তীকালে এই 20 সেপ্টেম্বরের আগে মিনিমাম 2 মাস আগে রাষ্ট্রপতি, চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রী, ডিএমএসপি প্রত্যেকটা জায়গায় কিন্তু চিঠি দিয়েছিল, প্রত্যেকটা দপ্তরে চিঠি দিয়েছিল যে কুর্মী জাতি তার 79 বছরের যে বঞ্চনা, তার আইডেন্টিটির বঞ্চনা, তার পরিচয়ের বঞ্চনা, চিহ্নাতের বঞ্চনা, কুর্মী জাতি কোন রিজার্ভেশনের জন্য আজ সংগ্রাম করছে নাই। রিজার্ভেশন 10 বছর পরে কি থাকবে নাই থাকবে ওটা সরকারি ব্যাপার, ওটা পলিসি ব্যাপার। কুর্মী জাতির আইডেন্টিটির লড়াই, পরিচয়ের লড়াই, চিহ্নাতের লড়াই, সেই চিহ্নাতের লড়াইয়ের জন্য 2 মাস আগেই কিন্তু ডিএমএসপি, আইসি প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্টিমেশন হয়ে গেছিল। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার প্রত্যেকটা দপ্তরে যেখানে যেখানে দেওয়ার, সেই দপ্তরে কিন্তু যথাযথ জায়গায় দেওয়া হয়েছিল। তো ততক্ষণ যদি সরকার কোন রূপ ব্যবস্থা করত, তাহলে আজকে আমাদের এত আজকে হয়রানির শিকার হতে হইতো। কুর্মী জনজাতি একটা শান্তিপ্রিয় জনজাতি, 79 বছর ধরে বন্ধু আন্দোলন চলছে। আন্দোলনটা আজকে লহে, 79 বছর ধরে তিলে 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 কিন্তু আজকে আমরা এই দমন পীড়ন অত্যাচারের মাধ্যমে আমরা সংগঠিত হয়েছি। আমরা সংগঠিত হয়েছি বন্ধু। আজকে আমাদের ছানাপুনা পড়াশোনা করছে, আজকে আমরা লেখাপড়া করে কাগজপত্র, ইজরায়েল বাড়িকায় যখন কাগজপত্র দেখাচ্ছি, তখন বলছে আপনাদের আন্দোলনের পদ্ধতিটা অসাংবিধানিক। মানে নিয়েছি আমাদের অসাংবিধানিক আন্দোলনের পদ্ধতি, কিন্তু আমাদের দাবিটা সাংবিধানিক। এই কথাটা মাথায় রেখে আজকে যেভাবে পুলিশ প্রশাসন থেকে জেলা প্রশাসন প্রত্যেকটা জায়গায় জঙ্গলমহল সহ ঝাড়খণ্ড, উড়িষ্যায় যেভাবে তৎপর হয়েছে, ইয়ার যদি 1% তৎপর হইতো, আজ 2 মাস আগে আমরা নাই আন্দোলন করছি আন্দোলন নাই করছি, আর আন্দোলন আমরা করবেও নাই। কারণ আন্দোলন করতে গেলে আজকে যুব ছানা আজকে আমরা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের ফর্ম ফিল আপ করি, চাকরির জন্য যাই। তাহলে আজকে যদি আমাদের জেল হাজত হয়ে যায়, তাহলে পরবর্তীকালে বন্ধু চাকরি বাকরি আমাদের আর হবে নাই। একটা বৃহৎ জনজাতির যুব সমাজ আজকে পড়াশোনা করে আজ পথে নামেছি। দুঃখের বিষয়, কেন পথে নামেছি? দুঃখের বিষয় আমাদের পরিচয়, আমাদের চিহ্নাতটা আমাদের কি ছিল? আমরা চিহ্নাত বলেছি, রিজার্ভেশন বলি নাই। ওইগুলা পরের ব্যাপার বটে,
রিজার্ভেশনটা আগে ফিরাই দিন, পরে আপনি অন্য কিছু ভাববেন। তাহলে আজকে আমরা যুব সমাজ জীবন বাজি রাখে, ঘরে বহু ছানা ছাড়ে, অসুস্থ মায় অসুস্থ বাপ রাখে, ছাগল কুকুরা গরু বিকে আজকে আমরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছি। সরকারের যদি এতটাই উদার মানসিকতা থাকতো তাহলে অবশ্যই আমাদের কথাটা আজকে ভাবতো। আজকে অসাংবিধানিক বলছে রায়ের কপিটা ঘরে ঘরে যেয়ে পৌঁছাই দিচ্ছে, ওই তেল খরচাটাই যদি আগে ফোন করে ডাকতো আমরা ওই ফোনের কথাটাই চলে আসতি নাই। আমাদের প্রত্যেকটা ঘরের ছানা পুলিশে চাকরি করে, বিআইবি পুলিশ প্রশাসনে আমাদের ঘরের ছানা গিলাই আছে, আর আমাদের ঘরের ছানার গিলাকেই আজকে খেমাশুলিয়া গাড় দিয়েছে, বিভিন্ন জায়গায় তথ্য দিয়েছে। আমরা কাদের সঙ্গে লড়াই করবো বন্ধু? আমরা লড়াই করতে চাই নাই। কুর্মী জনজাতি একটা শান্তি সুশৃঙ্খল জনজাতি, তারা আইডেন্টিটির লড়াই করছে, তারা চিনহাতে লড়াই করছে। আমরা লড়াই সংগ্রাম করবো নাই। আমার ঘরের প্রত্যেকটা লোকেই পুলিশ দপ্তরে চাকরি করে, আমিও নিজে পশ্চিমবঙ্গ পুলিশের এই 2024-এর প্যানেলে ফর্ম ফিল করেছি। তাহলে আমরা চাই, আমি নিজে 3 বছর এনসিসি সার্টিফিকেট করেছি, তাহলে আমার মধ্যে কি করে ইউনিটি ডিসিপ্লিন আছে? আমি ফায়ারিং করতে জানি, আমি এনসিসি সার্টিফিকেট করেছি, আমি ক্যাম্প করেছি, তাহলে আমার মধ্যে একটা সুশৃঙ্খলা আছে, আমার মধ্যে স্বাধীনতা আছে, আমার মধ্যে আইন কম বেশি হলেও জানা আছে। ওরা বেশি লেখাপড়া করেছে, আমি কম হলেও করেছি। আমরা যতদিন আন্দোলন করেছি কোথাও একটা ইট মারি নাই। আজকে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ জেলায় যেখানে প্রত্যেকটা আন্দোলন হলে কিন্তু ইট বর্ষণ গুলি বর্ষণ বিভিন্ন রকম হয়। আমাদের এইখানে ভোট পরবও কিন্তু ওগুলা হয় নাই। আমরা শান্তি শৃঙ্খল জাতি, আমরা পরব পার্বণ করে ভালোবাসি, আমরা নাচ গান ঝুমরের উপরে থাকতে চাই। আমাদের চিনহাতটা শুধু মুদাই দিবেন নাই, এইটা নিয়েই আমাদের আন্দোলন, অন্য কিছু নাই। আর পুলিশের সাথে আমাদের এত সুনিবিড় সম্পর্ক আছে, আমাদেরকে ধরতে যেতে হবে নাই। একবার ফোন করবেন, আমরা সবাই চলে আসবো, আর আমাদের যা শাস্তি হবে আমরা মাথা পাঠিয়ে নিব। আমরা চিনহাতের লড়াই করছি, আইডেন্টিটি লড়াই করছি, আমরা কারো হক অধিকারে দখল দিই নাই। যে সমস্ত সম্প্রদায়ের মানুষও যথা আমাদেরকে মন্তব্য করছেন, আপনারা ভালো করে রিসার্চ করুন, আপনারা ভালো করে অ্যানথ্রোপোলজিক্যাল রিপোর্ট গুলা দেখুন, সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট গুলা দেখুন, আমরা যে লিঙ্গুইস্টিক টেবিল দেখুক, সেন্সাস দেখুক, প্রত্যেকটা জায়গার কুর্মীর চিনহাতটা দেখুন। ইতিহাস কিন্তু মুছে দেওয়া যাবে নাই। আপনি ভুলভাল মন্তব্য করতেই পারেন, আপনি ক্ষমতার গরমে উল্টাপাল্টা কথা বলতে পারেন, আপনি ক্ষমতার অসৎ ব্যবহার করতে পারেন, কিন্তু পরিচয় আপনি মুছাই দিতে পারবেন নাই। তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষ সহ স্বাধীন ভারতবর্ষে যে সমস্ত সেন্সাস রিপোর্ট গুলা হয়েছিল তার প্রত্যেকটা পেপার আমার কাছে আছে। আর সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা শুধু উত্তেজনার কথাটাই খবর করেন, আপনারা শুধু আমাদেরকে কথা খবর করেন যে পূজার মুখে আপনারা আন্দোলন করছেন, অন্য সময় করেন নাই। বন্ধু, আমরা আন্দোলন প্রত্যেকটা সময়েই করি। আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছে যে তোরা ভোট আসছে, ভোট রোজকায় আসছে, তার জন্য আন্দোলন করছে। বলুন, ভোট প্রত্যেক বছর আসে, তাহলে আমরা কোন বছরটা আন্দোলন করবো? ভাই বলুন। যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রতিনিধি গেছিল, তখন বিজেপির নেতাগিলাই বলেছিল যে কুর্মীরা বিকাই গেল, বলেছিল। আমরা বন্ধু চুপ করেছিলাম। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথ্য পুলিশ মন্ত্রী, উনার উপরে আমরা আস্থা ভরসা করেছিলাম যে উনি হয়তো আমাদের কোন একটা সুরাহা করবেন, কিন্তু উনি যে এত বড় একটা মিথ্যাবাদী প্রশাসন চালাচ্ছেন সেটা আমাদের জানা ছিল নাই। আমরা কার কাছে বিশ্বাস করে যাব? আমরা কি আন্দোলন করব? আমরা উনি বলে দিন আমরা স্ক্রিপ্টেড প্রোগ্রাম করব, ওনার বলে দেওয়া প্রোগ্রাম করব, কিন্তু বলুন কোনটা সাংবিধানিক প্রোগ্রাম? ওনাকে বলতে হবে, ওনাকে ঠিক করতে হবে। আমরা ওয়ার কথা মতনে আন্দোলন করব, ওয়ার কথা মতনে করবো, আমরা ভোটও দাঁড়াবো না, ওয়ার কথা মতনে আমাদেরকে করে দিন। আমাদের যে সিআরআই কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠাই দিন, তখন কিন্তু বিজেপির নেতাগিরা দমে মজা নিয়েছিল। পরবর্তীকালে যখন আমরা ঝাড়গাঁয় প্রতিবাদ সভাটা করলে, তখন তৃণমূলের নেতাগিলার জ্বলন হচ্ছে। আসলে ওই বিজেপি এবং তৃণমূলের ওই নেতাগিলা ওরা চাই নাই, কুর্মী জাতির পরিচয়ের কথা ওরা ভাবে নাই, ওরা শুধু ওদের রাজনৈতিক ফায়দাটাই বুঝে। আর আমরা যে মাটি কামড়ায় পেটে গামছা বাঁধে গরু ছাগল কুকুরা বিকে আসে দিনের পর দিন রাইতে সভা করছি, আমরা কোনোটা কিন্তু লুকাই করি নাই, করেছি। প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ফেসবুকে আপডেট দিন দি, যা কিছু করি থানা ইন্টিমেশন দিন দিনও দিন নাই, কোনোটা লুকাই করি নাই। কিন্তু তারপরেও আজকে আমাদের উপরে একটা এমন ভাবে লেলিয়ে দেওয়া দমন পীড়ন হইল। শিশু মহিলাকে চেং তোলা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মালা মাহাতো, পুরুলিয়া সিধু কানু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাহলে তাকে চেং তোলা করে একটা মহিলা পুরুষ কি দেশে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা পুলিশ নাই? পুরুষ পুলিশের চেং তোলা করে লিখতে হবে।
তাহলে ও যদি ল এন্ড অর্ডার ক্রস করেছে, ওকে মহিলা পুরুষ দিয়ে চেংদোলা করে নিয়ে যাবে, ওকে অ্যারেস্ট করবে, পুলিশ লাগবে। পুরুলিয়া এসপির আমি ভিডিওটা দেখতেছিলাম, উনি বলছেন যে অসাংবিধানিক আন্দোলন। উনি একবারও মুখে উচ্চারণ করলেন নাই যে দাবিটা সাংবিধানিক, কিন্তু আন্দোলনের যে এই রূপরেখাটা এটা অসাংবিধানিক। আচ্ছা, আমি ওইটাও মানে নিলি ভারতবর্ষ একটাই দেশ বটে, তাহলে উড়িষ্যায় আজকে রেল টেকা আছে, ঝাড়খণ্ডে রেল টেকা আছে, পশ্চিমবঙ্গে অসাংবিধানিক? পশ্চিমবঙ্গের সংবিধান কি আলাদা না পশ্চিমবঙ্গের উপরেই দমন পীড়ন? সেইটা আমাদেরকে প্রশাসনকে বলতে হবে। আমরা কথা দিলি আমরা আন্দোলন করব নাই, আমরা দাবি নিয়ে আন্দোলন করব নাই, সরকার আমাদের দাবিটা পাঠাইল সিআরআই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন। যদি আপনাদের কাছে তথ্য নাই থাকে তাহলে বলবেন, তথ্য আমরা দিব। আর আমাদের লীলজ যে অপয়া যে আমাদের নেতা মন্ত্রী গুলা আছে, এমএলএরা, এরা ভোটের সময় শুধু তৃণমূল বিজেপির গুলা হামলা করে যায়। তোরা যদি জানো নাই তো আমাকে বলবে, আমার কাছে ডকুমেন্ট আছে, আরজিআই রিপোর্টে কি আছে, সিআরআই রিপোর্টে কি আছে, জিওগ্রাফিক্যাল আইসোলেশন কি বটে, সাইনাস অফ কন্টাক্ট কি বটে, আমি বলে বুঝাই দিব। লীলজের মতন ঘরের কোণে বসে থাকবেন নাই। আজকে দেখে শুনুন, দেখে শিখুন, ঝাড়খণ্ডের উপমুখ্যমন্ত্রী সুরেশ মাহাতো থেকে লম্বোদর মাহাতো থেকে বিদ্যুৎ বরণ মাহাতো থেকে আমাদের জয়রাম মাহাতো পর্যন্ত তারা প্রত্যেকে রেল টাকায় সমর্থন করেছেন এবং তারা তাদের দাবি নিয়ে দিল্লি বারবার কিন্তু বলছে। আর আমাদের লীলজ মুখ্যমন্ত্রী প্রাক্তন, আমাদের লীলজ যারা এমএলএ, যারা মন্ত্রী ছিল তৎকালীন, এইখানে চূড়ামণি মাহাতো থেকে আপনার খগেন বাবু, আপনারা কি ঘরের কোণে লুকাই আছেন? আপনাদের কি জাতিসত্তার জন্য পড়েন কাঁদে নাই? যখন 2016 সালে ইডাব্লিউএস এর নতুন সংরক্ষণ আইলো, কোন বড় বড় দিগ্গজত্ব একবারও আপনারা প্রতিবাদ করলেন নাই যে ইডাব্লিউএস সংরক্ষণটা আনলো। তখন বলেন আর কুর্মী জাতি যখন তার হকেরটা খুঁজছে, তাদের বেলায় তোদের আর তাহলে এইটা প্রশাসনকে ঠিক করতে হবে। আমরা প্রশাসনের কাছে আজকে এই মাইক থেকে বলতে চাই, আমরা সুশৃঙ্খল ভাবে আন্দোলন করতে প্রস্তুত, শুধু আপনারাই গ্রামে গঞ্জে ভীতি সঞ্চার করেন। এই ভীতি সঞ্চার করা বন্ধ করুন। আমরা গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক নিয়ম মানে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করব। আমরা দেখছি না আজকে প্রত্যেকেই ডাক্তার, এখানে বেশিরভাগই প্রফেসর মাস্টার, ডাক্তার, বিজ্ঞানী, বিভিন্ন প্রফেশনের মানুষ আছে, সাধারণ মানুষ আছে, খাটে খাওয়া মানুষ আছে, মেহনতে মানুষ আছে। আজকে আমাদের লোক পড়াশোনা করেছে, আমাদের লোক পুলিশ দপ্তরে আছে, আমার ঘরের লোক আছে। তাহলে আমরা পড়াশোনা করেছি, আমরা কাগজপত্র নিয়ে আন্দোলনে নামেছি, আমরা অকাট গিলা মূর্খ লহি, আমরা কিছু জানি না, এটা ভাববেন নাই। আমাদেরকে বসান, আমাদের এটা নাই খেয়ে আমরা সেটা দিব, তবু দমন পীড়ন করবেন নাই, ভয় দেখাবেন নাই। আপনারা যত ভয় দেখাবেন, যত ভীতি সঞ্চার করবেন, তত আমরা মজবুত হব, তত সংঘবদ্ধ হব। এটা মাথায় রাখবেন। আর বেশি কিছু বলবো নাই। আরেক ভাই সবাইকে জোহার, ঘোর জোহার জানাই। আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করবো। সবাই মিলে জয় গড়া, জয় গড়া, জয় গড়া। আজকে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল একটা গীত গায়ে ঘুরাই দেবে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের যারা আজকে প্রত্যেককে সংগ্রামে অভিনন্দন জানাই এবং সহযোগিতার জন্য ঝাড়গ্রামবাসী, প্রত্যেকটি মানুষ, প্রশাসন, সবাইকে আমরা কুর্মী সমাজের তরফ থেকে একালাস জোহার জানাই, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তো আমাদের আজকের বক্তব্য ছিল যে বিনা কারণে নেতৃত্ব সহ সমাজের আন্দোলনকারী মানুষজনকে যে গ্রেফতার করেছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এখনো অনেকে হেফাজতে আছে, আমরা এই সভা থেকে দাবি জানাচ্ছি তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। 2 নম্বর, পুলিশি যে গ্রামে গ্রামে যে পুলিশি সন্ত্রাস, দমন পীড়ন, সেটা বন্ধ করতে হবে, সেটা কাঙ্ক্ষিত নয়। আমরা অবিলম্বে পুলিশ মন্ত্রীর কাছে এই দাবি জানাচ্ছি। সহজ কথাই বললাম। আর যেটা কর্মীদের যে সাংবিধানিক হক, সেই অধিকারের লড়াই চলছে এবং চলবে। সংবিধান কখনো কর্মীদেরকে বা কোনো জাতিকেই তার হক অধিকারের জন্য লড়াই করতে মানা করে নাই। দেশের কোনো আদালতেই এরকম নিষেধাজ্ঞা জারি করে নাই যে মানুষ তার হক অধিকার নিয়ে আন্দোলন করবে নাই। সুতরাং আমাদের হক অধিকারের লড়াই চলছে এবং চলবে। আপনারা হতাশ হবেন নাই, এই লড়াই আমরা চালাই যাব। আগামী দিনেও চলবে, আমাদের আরো কর্মসূচি আমরা গ্রহণ করব। তো যারা গ্রেফতার হয়েছিল আজকে কমলেশ ভাই, কলিকা মোহন আসিছে, বেজায় বেজায় সাবাস জানাচ্ছি।
লড়াই এদের কাঁধে, আমাদের তো বয়স হইলো, লড়াই এদের কাঁধে এখন চলবে, জোয়ান ছেলেরা চালাবে। তো আজকের সভায় যে কটি সংগঠন আমরা যৌথভাবে উদ্যোগটা নিয়েছিলাম, আদিবাসী কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ, আদিবাসী জনজাতি কুর্মী সমাজ, বাছড়া বয়ার সমাজের সমস্ত সর্বস্তরের মানুষ যোগদান করেছে, প্রতিবাদে সোচ্চার হয়েছে। তো আমি একটা আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী একটা জিনিস সোজা ভাষা ভালো বুঝেন, আমি পুলিশ অফিসারদেরকে বিষোদ্গার করছি নাই, একটু ওনাকে বলে নিছি আর কি। একটা চিকচিকি মানে পলিথিন নাকি, চিকচিকিটা তো সকলে বুঝো, জল ঢোকায় নিয়ে যদি জমে চিপা হয়, জমে যদি চিপা হয় তাহলে ফাটবে একদিন, আর ফাটলে গোটা গায়ে জল হবে কেন নেই। তো কর্মীদেরকে যদি মাননীয় পুলিশ মন্ত্রী যদি মনে করছেন যে এরাকে রাষ্ট্রীয় শাসন যন্ত্র মেশিনারি দিয়ে যদি এরাকে দমে চিপি, তাহলে মনে হয় এরা ভিতরতে ঢুকে যাবে, ভিতরতে ঢুকবে না। এরা যে কখন কবে ফাটবে এটা কেউ জানে না, যখন ফাটবে তখন গোটা জঙ্গল বলে ছিল, তখন আপনি আপনার মেশিনারি দিয়ে পারলেন সামলাই নেবেন, লয় নড়বে, আমরা থাকবো নাই, পাবলিক বুঝে নেবে তো অধিকার, আমরা থাকবো না, আমরা কাউকে বলবো নাই, মানুষ বুঝে নেবে। আমরা চাই নাই অশান্তির বাতাবরণ তৈরি হোক শান্ত জঙ্গল মহলে, আমরা কখনো আইন ভাঙতে চাই নাই, আইন মানি, সংবিধান মানি, আমরা নতমস্তকে স্বীকার করি সবকিছু। প্রশাসনের সঙ্গে কোনো শত্রুতা নাই, কিন্তু বর্ষিলার কথা বলতেই হয়। পুরুলিয়ার এসপি সাহেব তার নির্দেশে এবং পুলিশ মন্ত্রী যেভাবে নির্বিচারে শিশু সহ মহিলাদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে, এর জন্য ধিক্কার জানাচ্ছে, কড়া নিন্দা জানাচ্ছি। এর প্রতিবাদ হবে, ভবিষ্যতে হবে। তো আমরা লড়াই করছি, লড়াই আমাদের চলবে এবং সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে লড়াই চালান যাওয়ার। আর কথা বাড়াবো নাই, সবাই ভালোভাবে বাড়ি ফিরবেন, শান্তিপূর্ণভাবে। আমাদের আজকের অনুষ্ঠান সফল হয়েছে। প্রত্যেকটা নেতৃত্ব, আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্ব, আদিবাসী জনজাতির নেতৃত্ব, বাছড়া বয়ার আদিবাসী জনজাতির নেতৃত্ব, প্রত্যেককে আমি সিনিয়র লিডারশিপ হিসেবে প্রত্যেককে ইয়া খালাস জয় কৃতজ্ঞতা জানাই। এত সুন্দরভাবে আপনারা এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভাটা করেছেন। আপনাদের উপর আমাদের অনেক আশা, সমাজের মানুষের অনেক আশা। আর যেটা যে জায়গায় যে জেলাতে বসে আমরা আজকে এই প্রোগ্রামটা করছি বা প্রতিবাদ সভাটা করছি, আপনারা জানেন পুরুলিয়াতে অ্যারেস্ট হয়েছে, তো ধরপকড় করেছে, বাঁকুড়া তো করেছে, সঞ্জয়কে, পরিমলকে, ফুলচান্দাকে, আর কণিকা বহিনও অ্যারেস্ট হয়েছে খামাশলির দুজনে, আর কমলেশ ভাইও। সেই জায়গাতে আমরা এখানে মিটিংটা করছি, আজকে বলতেই হয়, আমরা খুব সৎভাবে বলতে হয় যে ঝাড়গ্রাম জেলায় কোনো অ্যারেস্ট হয়নি, ঝাড়গ্রাম জেলায় হয়নি। অন্তত ঝাড়গ্রাম জেলার প্রশাসন সংবেদনশীল ছিল, আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। সংবেদনশীল ছিল, সহানুভূতিশীল ছিল, ঝাড়গ্রাম জেলায় হয়নি, 3টা জেলায় হয়েছে। তো আজকে আমরা চাইবো ঝাড়গ্রাম জেলাবাসী হিসাবে যে আমাদের আন্দোলনে মানুষের যেমন যোগদান হয়েছে, আপনাদের সহযোগিতা আমরা চাইছি, বাধার সৃষ্টি করবেন নাই। আর রঘুরাজ কর্মীদের কথা, हम कुर्मी, আমরা शांति को जाती, हम लोग किसी को छेड़ता नहीं, अगर कोई छेड़ता तो उसको छोड़ता नहीं, किसी को छेड़ता नहीं, अगर कोई छेड़ता तो उसको छोड़ता भी नहीं। धन्यवाद। জয়। আপনারা বাড়ি ফিরবেন, সভা শেষ হবে একটা গানের মধ্য দিয়ে। ধন্যবাদ। থানার পুলিশ এরকম জায়গায় ঢুকেছিল, যে জায়গায় ঢুকেছিল, কিসের জন্য ঢুকেছিল, পুরুলিয়ায় যে কোর্সিলায় যে গাড়িগুলো যা ঢুকেছিল, সন্ত্রাস করছে, ওটা কিসের জন্য ছিল? এরকম চমকামি, ওই যে পুরুলিয়ার এসপি চমকামি দেখাচ্ছে, খায় ঢুকে যাবে, চমকামি দেখাচ্ছে, চাইবে কোর্টের রায়, অসাংবাদিক আন্দোলন। তো ওই যে খায় যে মারপিটটা করলো, ওইটা কি সাংবিধানিক ছিল? ওই প্রিন্সিপাল এসপি আমাদের নেতা অজিত মাহাতোকে যে আগে 3টা ঢোকানো হলো ছেলে, কিসের জন্য, ও কি অপরাধ করেছিল? পুলিশ বলতে পারবে? কোন পুলিশ এখানে অজিত মাহাতো ওখানে কি কাকে মারতে গেছিল, পিটতে গেছিল, কর্সিলা থেকে তাকে অ্যারেস্ট করা হলো কি কারণে? সাংবিধানিক রায়। আমরা হাইকোর্টের রায়কে সম্মান জানাই,
সম্মান জানাই বলে আমরা অনেকটা নীরব আছি, নিশ্চুপ আছি, আপনাদের এত সব সন্ত্রাসের পরও চুপচাপ আছি। নাহলে আমাদের নেতৃত্ব যদি অর্ডার করে না, ওই এসপি ওই পুলিশে থাকতে পারবে, এই পুলিশ গিলা থাকতে পারবে জঙ্গল মহলে। আমাদের নেতারা যদি কাজ নেই না, এই পুলিশ গিলা এই জঙ্গল মহল ছাড়া হবে। এই কথা মাথায় ঢুকে রাখবেন, কানে খুঁজুন। সাংবিধানিক শব্দ মানুন, সাংবিধানিক হাইকোর্টের রায় দেখাচ্ছেন 25% দিয়ে, হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় দিচ্ছে দিয়ে, দিচ্ছে কি দিয়ে, হাইকোর্টের রায় আরো অনেক কিছু আছে, ওই হাইকোর্টের রায়ের ধোয়া দেখাচ্ছেন। শুনুন, আর ওই চমকানি থমকানি না কর্মীরাকে দেখাবেন নাই, কর্মীর আগে দেখাবেন না। আজ সকালে তার টেলারটা দেখাইছে কটশিলা গায়ের ছানা গিলায়। আপনারাকে খেদোয় কি ফেলেছে, বুঝলেন? শুনুন, আমরা সাংবিধানিক আন্দোলনটাই করছি, কোন অসাংবিধানিক আন্দোলন করি নাই। এবং আমাদের ন্যায্য দাবিটা, ন্যায্য তথ্য আছে, সেই জন্যই ওইটা আন্দোলন করছে। বলুক দেখি মুখ্যমন্ত্রী চাই এই দাবিটাই অন্যায্য দাবি, বলুক, আমরা আন্দোলনটাই করবো নাই। বলুক মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বলুক যে কর্মীরা অন্যায্য দাবি, অন্যায্য আন্দোলন করছে, সেটা বলতে পারবেন নাই, কারণ আমাদের সবকিছু আছে। সেই জন্যই আমরা এসপি সূচিতে আমরা সূচিবদ্ধ হতে চাইছি। আমরা আদিবাসী ভোটি আর থাকবো সব দিনে, সূচিতে না, এইটাই মাথায় রাখবেন। আর এই যে কমন প্রয়োগ করেছে আমাদের লোকগুলাকে, আমাদের নেতৃত্বরাকে, আমাদের যে কর্মী সমর্থকরাকে যেগুলোকে ঢুকানো হয়েছে ছেলে, ওগুলোকে অবিলম্বে কিন্তু ছাড়তে হবে, অবিলম্বে ছাড়তে হবে। জঙ্গলমহল কিভাবে অচল হয়েছে আমরা দেখাই দেবো, জঙ্গলমহল কিভাবে অচল হয়। কত পুলিশ, তখন কোন পুলিশও আটকাতে পারবেন না, কিভাবে আমরা জঙ্গলমহলটাকে অচল করবো। অবিলম্বে যেমন আমাদের নেতৃত্বটাকে ছাড়িয়ে দেওয়া হয় এবং সমস্ত কর্মী সমর্থকরাকে ছাড়িয়ে ঘট করানো হয়। আমরা শান্তিপূর্ণ ভাবে এখনো আন্দোলন করছি, আগামী দিনেও করব। ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র। এই যে আপনারা দমন পীড়নটা করলেন না, ব্রিটিশরা সেই নীল চাষের সময় করত, নীল চাষের সময়। হ্যাঁ, আপনারা কি ব্রিটিশের লোক? ব্রিটিশের লোক কি আপনারা? পুলিশ গিয়া স্বাধীন দেশে আছি, আমরাও আছি। এরকম দমন পীড়ন করবেন না, আবার বলছি, এগুলো থেকে বিরত থাকুন, নাহলে কিন্তু সামলাতে পারবেন না, আমি বলে নিয়েছি। আর বেশি কিছু বলছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এই অরাজকতার সৃষ্টি হচ্ছে, এর জন্য দায়ী কিন্তু আমাদের এই রাজ্য সরকারই, কর্মী জনজাতি কিন্তু দায়ী নয়। যদি কোন রকম গন্ডগোল হয় বা কিছু হয়, তার জন্য কিন্তু এই প্রশাসনই দায়ী থাকবে। তার কারণ আমাদের জাস্টিফিকেশন যদি চলে যায়, আমরা কিন্তু আর কোনো আন্দোলন করবো না। আর সংবিধান, আমরা কি এই দেশের নাগরিক নয়? সংবিধান কি আমাদের জন্য নয়? সংবিধানে 1950 সালে যখন সমস্তকে লিস্টেড করা হলো, তখন এই কর্মী থেকে কেন বাদ দেওয়া হলো? এটাও তো একটা সংবিধান লঙ্ঘনে। কারণ সংবিধানে তো লেখা ছিল যে যারা আছে, যে 13টা জনজাতি, সেই 13টা জনজাতিকে নিয়ে হবে এসটি লিস্টে, তাহলে কেন কর্মী জাতিকে তখন বাদ দেওয়া হয়েছিল? আজ আমাদের আন্দোলনটা সাংবিধানিক, বা আমরা যখন পথে নামছি সেটাকে তখন তারা সাংবিধানিক দেখতে পাচ্ছে। তাহলে সংবিধানটাকে শুধু প্রশাসনের জন্য, সংবিধানকে জনগণের জন্য নয়, নাকি জনগণকে শুধু বোকা বানিয়ে দাসত্ব করার জন্য সংবিধানটা তৈরি হয়েছে? সংবিধান এই গণতন্ত্রের দেশে জনগণের সংবিধান। আর শাসক শ্রেণীকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গণতান্ত্রিক দেশে কিন্তু জনগণের শেষ কথা বলে, শাসক কিন্তু শেষ কথা বলে। জনগণ যেটা বলবে সেই শাসন ক্ষমতায় থাকবে। তাই জনগণের কথা মাথায় রেখে আমরা এই দেশের এই জনগণ, আমরা আজকে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে আজ কর্মী জনজাতি, ছোটনাগপুরের পাঠারের কর্মী জনজাতি কিন্তু আজ আন্দোলনে আছি। তাই এখনো যদি আমাদের এই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন না পাঠানো হয়, উত্তর কিন্তু আমাদের আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হতে থাকবে। তখন কিন্তু আর কোন প্রশাসন এই আন্দোলনকে দমাতে পারেনি। তার কারণ আমরা দুমুঠা ভাতের জন্য আন্দোলন করছি না, আমরা আমাদের জাতিসত্তার জন্য আন্দোলন করছি। এই আন্দোলন
আজকের নয়, আমাদের অনেক আগের। আর ডিএনএ তো প্রমাণিত যে আমরা এই ছোটনাগপুরের আদিবাসী। তাই এইটা দিতে এদের কিসের এত আট লাগছে আর কিসের এত পাচ্ছে, আমি তো সেইটাই বুঝতে পারছি না যে এদের কি এইটা দিয়ে দিল কি মানে বালি চুরি, জঙ্গল কাঠ চুরি বা বিভিন্ন কোম্পানিকে জমি লুট করে বসানো, এগুলো কি হবে না? বা কাদের সাথে এই কুর্মী জনজাতিকে এসটি তালিকাভুক্ত করা হচ্ছে না, এটা সেটা আমাদের আজও এখন বুঝতে বাকি রইল নি যে 1950 থেকে আজ এতদিন পর্যন্ত কেন আমরা বঞ্চিত। তাই সবাই এখন জেগেছে, আর যারা যারা জানতেনি সবাই জেনেও গেছে, যুব মহিলা থেকে আরম্ভ করে সবাই। তাই যদি অতি সত্বর না আমাদের কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠানো হয়, এই আন্দোলন আরো বাড়বে। সবাইকে জোহার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। যে প্রতিবাদ কর্মসূচি, বন্দি মুক্তি আন্দোলন এবং পুলিশি তাণ্ডব, তার যে পথসভা, সেই পথসভার সঞ্চালক আমাদের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তরুণ ভাই, উপস্থিত বিভিন্ন কর্মী সংগঠনের নেতৃত্ব, রাজেশ ভাই, কৌশিক ভাই, বীরেন ভাই, মহিলা নেতৃত্ব তাপসী মাহাতো, আমাদের যাই হোক, এছাড়াও আমাদের আদিবাসী কর্মী সমাজের রাজ্য কমিটির সম্পাদক বিজয় বাবু, রাজ্য কমিটির সদস্য শশধর বাবু সহ অন্যান্যরা এবং যুব সম্পাদক তুহিন সহ আজকের এই সভায় উপস্থিত সমস্ত মা বহেন, কাকি জেঠি এবং সংগ্রামী সাথী সকলকে জোহার জানাই। আমি একটা কথা মনে করাতে চাইছি, প্রায় 1 বছর পাইরাইল। এই 1 বছরের কিছুদিন আগে আমরা আর একবার এরকম কর্মসূচিতে সামিল হয়েছিলি আরবিএম স্কুলের সামনে, মনে পড়েছে? হ্যাঁ, ঝাড়গ্রাম একটা পিঁপড়া গলার রাস্তা ছিল না, ছিল কি? আজকেরটা হইতো শুধু ডাকটা দেওয়ার ভয়ে অজিত মাহাতো সহ সমস্ত জেলবন্দিরা কাজটি যদি নাই মুক্তি দিত, আজকের ঝাড়গ্রাম সেই সেদিনকার ঝাড়গ্রামের আর একটা নতুন রূপ আমরা দেখতে পাতি। ভয় পাইছে পুলিশ প্রশাসন, ভয়ে ভীত কর্মীদের তেজের কাছে, যার ফলে ছাড়তে বাধ্য হয়েছে। তারপরেও এদের বিরক্ত দেখায়। কার কাছে বিরক্ত দেখায়? নিরীহ মানুষদের কাছে, যারা আইন মানেই চলে। আমরা কি দেখলি কোটশিলায় নিরস্ত্র নিরীহ মানুষগুলার উপরে বল প্রয়োগ হইল। আমরা কি দেখলি রাতের অন্ধকারে গায়ে গায়ে যাই করে 8-10টা লোককে নিয়ে যাই করে, একটা গাড়ি নিয়ে যাই করে ধমকাছে, ইউড়ালে উড়া। আচ্ছা ভাই, একটা গায়ে আমাদের 500-600 লোক থাকে না নাই? আর আমাদের মাই কাকিরা কি করে ঢিলা মরাই, উকুন মরাই, ওটা আমরা জানি। চাইলে ওই 8-10টা লোককে উকুনের রকম মারি দিতে পারতো গায়ে গায়ে, পারছিল না? কিন্তু করে নাই। কেনে করে নাই? আইনের প্রতি আস্থা আছে। যেদিন থাকতে এই কর্মীরাকে এসটি তালিকা থাকতে বাদ দেওয়া হয়েছে, তারপর থাকতে ক্রমাগত কর্মীরা আইনকে সম্মান জানায়। আইন সরকারের কাছে যখন কোন দাবি দেওয়া পূরণের আবেদন করা হয়, আন্দোলনের মাধ্যমে কোন সরকার কেউ ওইটাকে আইনি বৈধতা দেয় না। যখন বন্ধ হয়, যখন মিছিল হয়, কেউ আইনি বৈধতা দিতে পারে না। সুতরাং সমস্ত লড়াই আন্দোলনে বেআইনি, ওটা আমরা ভালো করে জানি। কিন্তু তোমরা যেটা বললে অসাংবিধানিক, তোমাদের যে উকিল, রাজ্য সরকার 17 জন উকিল নিয়োগ করেছিল যাতে আমরা রেল টাকা হচ্ছে কাটা নাই করতে পারি। 17 জন আমাদের টাকায়। তারই একজন উকিল বলছে, অজিত বাবু বলছেন দাবিটা আমাদের সাংবিধানিক। বলছে ঠিক বলেছেন অজিত বাবু, তো দাবিটা যদি সাংবিধানিক হয়, আন্দোলনটাও সাংবিধানিক কি করে হয়?
দাবিটা যদি সাংবিধানিক হয়, আন্দোলনটা অসাংবিধানিক হয় কেন? দ্বিতীয় কথা, ওরা রায়ের কপি দিয়েছিল, আমাদের নেতারা মনে খুব ভালো করে পড়েন নাই। যদি পড়তেন দেখতে, অর্ধেকটা পড়িয়ে দিয়েছে, পাতাটার অর্ধেক পর্যন্ত 23 সালে যেখানে বলেছিল এটা মানে আনকনস্টিটিউশনাল, ইলিগ্যাল, ওই পর্যন্ত বলেছে। ওইখানে পুলিশকে কি করতে বলেছে ওই পর্যন্তই ওরা পড়ছে, ওর বেশি পড়ছে না। ওর তলে আরো আছে এতটা লেখা, আরো পরে একটা পৃষ্ঠা আছে, রায়টা দেখবে, ভালো করে দেখবে। তো তারপরটাই কি বলা আছে? তারপরটাই বলা আছে সমাজ, কর্মী সমাজ, ওরা যে প্রতিশ্রুতি দিয়েছে কোর্টের কাছে 12 তারিখে, 12/9, সেইটা ওরা মেনটেন করে চলবে। তো একটা রায়ে পুলিশকে বলছে তোমরা দেখবে ল এন্ড অর্ডার মেনটেন করবে, যাতে কোনো অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন বিঘ্নিত না হয়, যাতে কোনো মেডিকেল গ্রাউন্ডে কোনো বাধা সৃষ্টি না হয়, যাতে পচনশীল জিনিসগুলো সর্বনাশ না হয়। পুলিশ প্রশাসনকে বলছে তোমরা দেখবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন হরণ নাই হয়। আর আমরাকে বলছে আপনারা যে প্রতিশ্রুতি 12 তারিখে দিয়েছেন আপনারা ওটা মেনটেন করে চলবেন। মানেটা কি? মানেটা কি? আমরাকে আন্দোলন করতে বললো না নাই বললো? টোটালটাই আন্দোলন করতে বললো। আমরা সেই আন্দোলনের জন্যই যাতে ছিলি। এরা তো এখন সব ওই পুলিশ প্রশাসনের মাথারা, বিশেষ করে আমাদের পুরুলিয়ার এসপি, উনি তো গণকের মতো কাজ করছেন। উনি বলছেন বলেছে শান্তিপূর্ণ ভাবে করা যাবে, আমরা মনে করেছি শান্তিপূর্ণ হবে না। কি করে মনে করলে? আর তুই কি করে মনে করলি? হাত দেখি না কপাল দেখি মনে করলিস? কি করে মনে করলিস? আমরা স্টেশনেই গেলি নাই, প্ল্যাটফর্মেই পৌঁছিলি নাই, কপি আমরা ধরাইছে সব নেতাকে, তরুণ তুহিন সহ, আই কল্যাণ সহ সমস্ত নেতাকে ধরাইছে, আমাকেও ধরাইছে। আমরা পড়েছি, আমরা জানি। তারপরে আমরা বেআইনি কাজে যাব? যদি বেআইনি কাজে যাচ্ছি তাহলে ঢিলা মরাই যেতে না, তা তো করি নাই আমরা। অথচ সেই দোহাই দিয়ে করি ওরা আমাদের উপরে দমন পীড়নটা চালাইল, কোন বাহাদুরি দেখাইল। তো আমরা বলি ভাই, এই তোদের বাহাদুরিতে আমরা খুব খুশি। যদি কোনো পুরস্কার থাকে সেটাও আমরা দিতে রাজি আছি, এখনো দিব। আমরাকেই মারিছ, আমাদের ছানা মাথা ফাটাইছ, তাও আমরা দিব। তো এই বীরত্বটা সেই মাওবাদী সময় কথা ছিল ভাই, তোদের মাওবাদীর সময় এই বীরত্বটা কথা ছিল। তখন তো কথাটা লাগাই টেবিলের তলায় ঢুকিয়ে যাচ্ছে। বীরত্ব যদি থাকে প্রকৃত, যেখানে সমাজ বিরোধীরা থাকে, প্রকৃতপক্ষে যেখানে সমাজের ক্ষতিকর কাজ হয় সেই জায়গায় বীরত্ব পাওয়া। কুর্মীর মতন শান্তিপ্রিয় জাতিকে চোখ রাগাতে আসবে না। আর যদি আসো তাহলে দেওয়ালের লিখনটা ভালো করে পড়ো, আইনের অপব্যাখ্যা করবে না, অর্ধেক পৃষ্ঠা পড়ি আর বাকিটা পড়িবে না, এটা হতে পারে না। এইভাবে যদি আকাঙ্ক্ষা অবদমিত করে রাখা হয়, দমন করে রাখার ব্যবস্থা করা হয়, তার পরিণতি কি হয় বাংলাদেশ দেখাইছে কদিন আগে। 5-2 দিন আগে বাংলাদেশ দেখাইছে, আর 1 মাসও হয় নাই নেপালে দেখাইছে। এই যে হাজার হাজার যুব সমাজ, ওদের দীর্ঘদিনের যে স্বপ্ন, হক অধিকার থাকতে বঞ্চিত করে রাখার যে ব্যবস্থা, এই ব্যবস্থার পরিবর্তনের জন্য এরকম ঘটনা যদি ঘটে, তাহলে আমরা বলবো তার জন্য দায়ী পুলিশ এবং প্রশাসন। সুতরাং সাবধান। কুর্মী জাতির যে দীর্ঘদিনের দাবি, আপনার মন্ত্রিসভা, আপনার ক্যাবিনেট, আপনার মুখ্য সচিব, আপনি নিজে, সমস্ত রাজনৈতিক দলগুলাকেও যদি মঞ্চে দাঁড়ায় বলে যে কর্মীদের দাবিটা অসাংবিধানিক, অন্যায্য, তাহলে আমরা মেনে নেব। নাহলে যে কথা আপনি দিয়েছেন তার বাস্তবায়ন করুন। এই কর্মী যুবরাকে আর দমন করা যাবে না। কেন? এখন অজিত মাহাতো নামে একটা মহির আসিছে, অজিত মাহাতো নামে কর্মীদের একটা ব্রান্ড আসিছে, এবং কর্মীদের যে মূল বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র যুব সমাজের মাঝে ঢুকে গেছে। সেই বীজ মন্ত্রকে সম্বল করি ওরা আগামী দিনে সমস্ত জঙ্গল মহলে আর তোলপাড় আন্দোলন করবে। এই কটা কথা বলি। সবাইকে জোহার, ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। জয় গরম। জানাই আগামী দিনে আরো বড় লড়াই হবে। ব্যাপারটা বুঝতেই পারছেন, এটা একটা গভীর চক্রান্ত গোটা ভারতবর্ষ জুড়েই চলছে। কিভাবে কর্মী আন্দোলনকে দমন করা যায় তার একটা ছোট্ট প্রয়াস আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন। খুব কৌশলেই
আমাদের এই সরকার আমাদের মতনই কিছু লোককে নিয়ে জনস্বার্থ মামলা অনেক আগেই করেছিল। জনস্বার্থের মামলা মহামান্য আদালত আমাদের আগেই যে একটা রায় দিয়েছিল সেই রায়কে বহাল রেখেছিলেন। সেখানে বলা হয়েছিল যে রেল টাকা বা সড়ক বা রাস্তা জাম করাটা একটা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক, এইরকম দুটো শব্দ দিয়ে তারা অর্ডারটা পাস করেছেন। ব্যাস, পুলিশ উল্লাসে মেতে উঠলো, এই তো সুযোগ, কাজে লাগিয়ে দেওয়া হোক, কাজে লাগিয়ে দেওয়া হোক। গ্রামে গ্রামে ঢুকে, পুরুলিয়া থেকে নয়াগ্রাম পর্যন্ত গ্রামে গ্রামে ঢুকে মহিলা সহ অন্যান্য অত্যাচার, অন্যান্য পুরুষদের উপর অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার নামিয়ে আন। মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ কিরকম অত্যাচারটা শুরু করেছে দেখুন। কোথাও সেই অর্ডার বলা নেই। রেল লাইন যদি আজকে এখানে থাকে, আর রেল লাইন আমরা যদি বসবাস করে ধরুন 20 কিলোমিটার দূরে, সেখানে পুলিশ গিয়ে তাকে সেই বাড়ির পরিবারে, সেই পরিবারের মহিলাকে বা সেই পরিবারের পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি, অকথ্য ভাষায় নানা রকম শব্দ প্রয়োগ করে ভয় ডেকে ভীতি সঞ্চার করে কর্মী আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। পারবেন মহিলা? পারবেন মাননীয়া? পারবেন তো? দিনটা মনে আছে আপনি 98 সালে যখন দখল করেছিলেন, আপনি 98 সালে দল যখন গঠন করেছিলেন, তখন পশ্চিমবাংলার এই প্রান্তে এসে আপনি তখন কিছুই করতে পারেন। আমাদের মতো কিছু যুবক আপনাকে সেই সুযোগ দিয়েছিল, চানবাড়ির মতন জায়গায় আপনাকে মিটিং করার সুযোগ আমি বুঝে দিয়েছিলাম। কেউ কোনো যায়নি তখন, আমরা গিয়ে আপনাকে সেখানে মিটিং করে দিয়েছিলাম। আপনাকে এখানে সিপিএম পার্টি আপনাকে মিটিং করার মতন মানে রাস্তা দেয়নি, আমরা দায়িত্ব সহকারে সেখানে করে দিয়েছিলাম। আমরা গেছিলাম, আমি সিপিএমের মতন জায়গায় সেখানে গিয়ে আন্দোলন আপনাকে সহমত জানিয়ে এসেছিলাম। যদিও আমরা ঝাড়খণ্ড আন্দোলন করতাম, আমরা মনে করেছিলাম যে ঠিক আছে আপনার নেতৃত্বে গোটা পশ্চিমবাংলায় একটা পরিবর্তন আনা হবে, কিন্তু না, নিয়ে আসলো তো এই তো খাল কেটে কুমির আনা হলো। এটা খাল কেটে আমরা কুমিরে গেছি। দেখতে পাচ্ছেন তো চারিপাশে কিভাবে পুলিশ আমাদের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে। আর জেলার সময় যে সমস্ত পুলিশ আধিকারিক, তাদেরকে আমরা এই কথাটাই শুধু বলতে চাই, বিশেষ করে পুরুলিয়ার যিনি এসপি সাহেব, যিনি প্রকাশ্যে সেই অর্ডার বাংলা তর্জমা করে সবার সামনে বলার চেষ্টা করছেন যে এটা অসাংবিধানিক। ভালো কথা, আমরা সেই অসাংবিধানিক ব্যাপারটাকে হয়তো মেনে নিতে পারতাম বা মানব কিনা সেটা আমাদের বিষয়। কারণ ভারতবর্ষে কোথাও সংবিধান বা আইন মেনে কাজ হয় না। একটা কথা বলুন তো, পুলিশ সহ অন্যান্য আধিকারিকরা যখন সাধারণ মানুষের উপর কি বলবো, ওই যে একটু ওই টেবিলেট করা থেকে ঘুষ নেয়, এটা কি খুব সাংবিধানিক বলুন তো? আর এরকম কোথাও পৃথিবীর কোন সব বিদেশে আছে? এটা কি সংবিধানিক চলছে? রাস্তায় গায়ে হাত দাঁড়িয়ে দেখবেন কিছু পুলিশ দেখো, পশ্চিমবঙ্গের এই চিত্র হয়ে গেছে, দেখবেন এটা কি খুব সংবিধানিক? তাহলে হয় কি করে এগুলো? তাহলে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা আইন ভাঙেন, আর আমরা সমগ্র প্রায় 2 কোটি মানুষের মান সম্মান ইজ্জত যেটা পরিচিতির লড়াই, সেই লড়াই নিয়ে রাস্তায় নেমেছি, এইটা হয়ে গেল অসাংবিধানিক। হ্যাঁ, তো এইরকম জিনিস অসাংবিধানিক হয় জাতির স্বার্থে আমি সমাজে না হতো এরকম হাজার সংবিধানকে আমরা ভাঙবো। কারণটা হচ্ছে আমরা স্বাধীনতার প্রায় 40টা বছর ধরে অন্যায় বিদায় করে চলে চলেছি, চিনি চাপাতি করেছি, সবাই করেছি, মমতা ব্যানার্জি আপনারা করেছেন, শিবু সোরেন আপনারা করেছেন, অন্যান্য দলের অনেক নেতাই সেই সময় চিনি চাপাতি করেছিলেন, অন্যান্য মন্ত্রীরা করেছিলেন। তা আপনারা বলেছিলেন যে হ্যাঁ কুড়িটাই দাবি ন্যায্য দাবি, এনআরসি করে দেওয়া হোক। যেই ক্ষমতায় আসলেন ব্যাস একদম 180 ডিগ্রি ঘুরে গেলেন, পুলিশে নিয়ে দিচ্ছেন আমাদেরকে। পাওয়া যায় আমরা প্রয়োজনে আবার হয়তো রেল দেখা করবো, করবো কিনা? আবার ঘোষণা করা হবে রেল দেখা করবো। কারণ গোটা ভারতবর্ষের কেন্দ্র এবং রাজ্যের এই যে মন্ত্রীগুলো আছে, এদের কানে আমাদের দিতে চাই যে আপনারা বসুন, আলোচনা করুন, আলোচনার মাধ্যমে কর্মীদের দাবিকে নিষ্পত্তি করুন, নাহলে আগামী আরো 100 বছর ধরে আমরা আন্দোলন চালাবো। প্রয়োজনে আমরা হয়তো আরো বেশি দিন জেল খাবো, তবু আমাদের জাতির পরিচয় আমরা নিয়ে খাবো। এই ছোট্ট কথা বলে আমি আমার